যোধপুর ভারতের রাজস্থান রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর। জানেন, এই যোধপুরকে দ্য সান সিটি অফ ইন্ডিয়াও বলা হয়, কারণ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ভারতের এই শহরের আকাশে সূর্য অধিক সময় ধরে দেখতে পাওয়া যায়। জয়সলমীরের ঘোরা শেষ করে আজ আমরা পৌঁছালাম যোধপুরে, আর এখানে আমরা 2 দিন ধরে ঘুরে দেখব এখানকার বিভিন্ন প্রাচীন ও ঐতিহাসিক স্থাপত্য, আর তার সাথে আমরা উপভোগ করব রাজস্থানের ট্রেডিশনাল স্পেশাল থালি। তাহলে আর দেরি না করে চলুন একসাথে আমার আপনার 6 ইঞ্চি স্ক্রিনে উপভোগ করি আজকের যোধপুরের সফর। গুড মর্নিং যোধপুর। আজকে আমরা যোধপুরে এসেছি সকালবেলা, আর আমার গলার অবস্থা আপনারা শুনে বুঝতেই পারছেন যে আমার গলার অবস্থা খারাপ, কারণ আমার আগের দিনই বললাম আমার ঠান্ডা লেগে গেছিল। তো আমরা এখন আছি যোধপুরে। আজকে সকালবেলা ভোর 5:30টায় পৌঁছেছি। আপনারা যদি আপনার লাস্ট এপিসোড দেখে থাকেন, কাল রাত্রিবেলা আমরা জয়সলমীর থেকে যোধপুরের ট্রেন ধরেছিলাম এবং সেই ট্রেন আজকে সকাল 5:30টার সময় আমাদেরকে নামিয়ে দিয়েছে। আর আজকে আমরা আছি রাজস্থান ট্যুরিজমের গভর্নমেন্ট হোটেলে। আমরা 1700 টাকা পার নাইট হিসাবে রুম নিয়েছি। সকাল 5:30টায় এসেছি যেহেতু, তাই জন্য আমরা আর্লি চেক ইন করেছি। আপনার রুমের 20% চার্জেস এক্সট্রা আপনাকে দিতে হবে যদি আপনি আর্লি চেক ইন করেন। আর এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যোধপুরের ফেমাস মেহরানগড় ফোর্ট। তো চলুন আজকের জার্নিটা শুরু করছি, আর আপনারা এনজয় করুন এই যোধপুরের সিনেম্যাটিক শট, তাও আবার পাখির চোখে। মহারাজা রাও যোধার দ্বারা প্রতিষ্ঠিত এই যোধপুরের বর্তমান জনসংখ্যা প্রায় 15 লক্ষ। থর মরুভূমির প্রাকৃতিক দৃশ্যপটে স্থাপিত বহু প্রাসাদ, দুর্গ ও মন্দির সমূহের দ্বারা সমন্বিত যোধপুর একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই যোধপুরের জলবায়ু প্রায় বছরব্যাপী শুকনো মরশুমে উত্তপ্ত ও আধা শুষ্ক থাকে, তবে জুনের শেষ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সংক্ষিপ্ত বৃষ্টিপাত হয়। তো আমরা চলে এসেছি ঘন্টাঘরের সামনে। এইটা হচ্ছে ঘন্টাঘর, যোধপুরের খুব ফেমাস একটা চক। এই ঘন্টাঘরটা কিন্তু একদম স্টেশন থেকে 500 মিটারের মধ্যে। আমরা হোটেল থেকে এসেছি, হোটেল থেকে 1.2 কিলোমিটার, আর অটোতে করে আমাদের হোটেল থেকে 30 টাকা লেগেছে। আর স্টেশন থেকে যদি আপনারা আসেন একদম 500 মিটার হেঁটেও আসতে পারবেন, বা একটা অটোতে 20 টাকা দিয়ে আপনারা চলে আসতে পারবেন। এখান থেকে দেখুন কত মানুষ উপরে উঠে আছে না, এখান থেকে উপরে উঠে একদম এই টপে যাওয়া যাবে। উপরে যদি যান তাহলে আপনারা বিকেলের দিকে যাবেন, কারণ সানসেটটা এনজয় করা যাবে। তো আমরাও চেষ্টা করবো বিকেলের দিকে সানসেটটা এনজয় করার জন্য ওইখানে যাওয়ার। তো চলুন এখন আমরা কিছু ব্রেকফাস্ট করবো ঘন্টাঘরের আশেপাশে, দেখি কোথাও ব্রেকফাস্ট করার অপশন আছে কিনা। তারপরে এখান থেকে আমরা চলে যাবো সোজা মেহরানগড় ফোর্ট। যোধপুর শহরের বিখ্যাত একটি বাজার সর্দার মার্কেট, যার কেন্দ্রস্থলে তৈরি হয়েছে এই ঘণ্টাঘর। মহারাজা সর্দার সিং তার রাজত্বকালে এই ঘণ্টাঘরটি স্থাপিত করেছিলেন এবং পরবর্তীকালে তার নামে তৈরি হয় এই সর্দার মার্কেট। ওইদিকে ঘন্টাঘর থেকে বেরিয়ে এই যে বড় গেটটা আছে, ওইদিকে একটা গেট ছিল, এইদিকেও একটা গেট আছে। এই গেটটা থেকে বেরিয়ে আমরা এইখানে একটা দোকানে আছে ওমজি পকোড়া বলে, এখান থেকে আমরা ব্রেকফাস্টটা করবো। লোকাল লোকের থেকে খবর নিলাম যে এখানে এই দোকানের ব্রেকফাস্ট খুব ভালো। মুগ ডালের পকোড়া, এখানে ব্রেকফাস্টে এগুলোই পাওয়া যায় বেসিক্যালি, কিন্তু খেতে খুব ভালো লাগছে। तो हमने लिया है ये प्याज कचौड़ी विद कढ़ी, और इसको मैं जा रहा हूँ टेस्ट करने। तो देखने में तो अच्छा लग रहा है, एक बार खा के देखता हूँ मैं। थोड़ा खट्टा खट्टा टेस्ट है, खाने में अच्छा है। कचौड़ी भी बहुत अच्छा है, थोड़ा क्रंची है, और कढ़ी के साथ काफ़ी अच्छा लग रहा है। তো এটা হচ্ছে সেই কচুরিটা যেটা আর কি কারির সাথে মিশিয়ে দিচ্ছে। তো এই কচুরিটা আমরা এখন খেয়ে দেখবো। গরম আছে, প্রচণ্ড গরম, জিভ পুড়ে যাচ্ছে আমরা খেতে। আলাদা টেস্ট, পুরো পেঁয়াজের স্টাফ দেওয়া, আর উপরটা পুরো কচুরির একটা লেয়ার। যোধপুরের 60 বছরের পুরনো দোকান এই দোকানটা। যোধপুরে আসলে ঘন্টাঘর থেকে পার করে সামনেই দোকানটা পড়বে, একদম গেট থেকে বেরিয়ে। একবার খেয়ে দেখবেন, খুব সুন্দর টেস্ট। সর্দার মার্কেট থেকে ব্রেকফাস্ট সেরে 300 মিটার হাঁটা পথে আমরা পৌঁছলাম প্রথম সাইট সিন তুর্জিকা ঝালরা দেখতে। ঝালরা বা স্টেপওয়েল, যার বাংলা অর্থ হলো কোনো জলাশয়ের পার বা সিঁড়ি। 1740 সালে মহারাজা অভয় সিংজির স্ত্রী মহারানী তনওয়ারজির অনুপ্রেরণায় নির্মিত এই তুর্জিকি ঝালরা। এই মহারানীকে যোধপুরের সবাই তুর্জিজি নামে বেশি চিনত, তাই তার নাম অনুসারে এই জলাশয়ের নামকরণ। আমরা অটো নিয়ে নিয়েছি, 150 টাকা নিচ্ছে, 50 টাকা পার হেড। এখন যাচ্ছি আমরা মেহরানগড় ফোর্টের উদ্দেশ্যে।
আমরা চলে এসেছি মেহেরগড় ফোর্টে। এইটা হচ্ছে মেহেরগড়ের এন্ট্রি। তো মেহেরগড় ফোর্টে ঢোকার সময় কিন্তু আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে যে আপনি কোনো সেলফি স্টিক নিয়ে ঢুকতে পারবেন না। ব্যাগে ড্রোন বগেরা এইসব কিছু থাকলে আপনাকে ব্যাগ জমা দিয়ে যেতে হবে। যদি কোনো গ্যাজেটস থাকে, সেলফি স্টিক জাতীয় জিনিস, সব কিছু এখানে জমা দিয়ে তারপরে আপনাকে ভিতরে ঢুকতে হবে। নর্মালি ক্যামেরা অ্যালাউড আছে। টিকিটের প্রাইস আমরা ভিতরে গিয়ে বলছি কত টাকা টিকিট নিচ্ছে। চলুন সোজা আমরা ফোর্টের ভিতরে যাই, আপনাদেরকে দেখাই ফোর্টের ভিতরে কি কি আছে। তো আমরা মেহেরগড় ফোর্টে ঢুকছি। আমার যে ক্যামেরার ব্যাগটা ছিল সেটা আমি রেখে এসেছি বাইরে। তো আমরা টিকিট নিয়ে নিলাম। টিকিটের সাথে আমরা নিচে হচ্ছে লিফটের টিকিট, আর মেন রাস্তা দিয়ে এখান থেকে ঢুকে এদিকে হচ্ছে টিকিট কাউন্টার, আর এদিকে হচ্ছে যদি আপনারা গাইড নিতে চান তাহলে গাইডের টিকিট কাউন্টারটা এদিকে আছে। তো লিফটের টিকিট নেওয়ার পিছনে কারণটা হচ্ছে যে আমাদের এই ফোর্টটা কিন্তু 12 তলা টোটাল। লিফট দিয়ে একদম টপ ফ্লোরে উঠে যাব, তারপরে শুরু করবো হচ্ছে একদম উপর থেকে আমরা আস্তে আস্তে নিচে দেখতে দেখতে আসবো। এই দিকটা হচ্ছে মেন রাস্তা। যদি আপনারা লিফট না নিয়ে যান তাহলে এই দিক দিয়ে যেতে হবে, আর লিফটে করে গেলে এই দিক দিয়ে উঠে এখানে হচ্ছে এলিভেটরটা আছে, লিফট ধরবো একদম 12 তলায় চলে যাব, তারপরে ওখান থেকে আমরা আস্তে আস্তে দেখতে দেখতে নিচে নামবো। তো আমাদের লিফটের লাইন, তো একসাথে কিছু লোক হবে, তারপরে এই লিফটে একসাথে আমাদেরকে নিয়ে যাবে। তো এই হচ্ছে এখানকার মহারাজা গজ সিং। হচ্ছে আমাদের লিফট চলে এসছে। আমরা লিফট থেকে নেমে গেলাম একদম টপ ফ্লোরে। তো এইটা হচ্ছে একদম টপ প্লেসের পুরো ছাদ, আর এখান থেকে কিন্তু পুরো আমাদের যোধপুর শহরটাকে দেখা যাচ্ছে। চলুন একবার যোধপুর শহরটাকে আগে দেখে আসি। এই দিকটা দেখুন একবার, পুরো যোধপুরের ব্লু সিটিটাকে কিন্তু এদিক থেকে দেখা যাচ্ছে। দারুণ সুন্দর লাগছে দেখুন ব্লু সিটি। তো ব্লু সিটি বলার পিছনে কারণটা হচ্ছে যে এখানে প্রত্যেকটা বাড়ির রঙগুলো দেখুন ব্লু করার আছে, এবং ব্লু করার পিছনে না অনেকগুলো কারণ আছে। যেমন যেহেতু এটা রাজস্থান প্রচন্ড গরম এলাকা, তার জন্য ব্লু কালারটা বাড়িকে ঠান্ডা রাখে। এছাড়াও এখানে অনেকে মানে যে ব্লু কালারটা হচ্ছে শিবের রং, তার জন্য এই ব্লু কালারটাকে অনেকে বাড়িতে রং করে। তো এটা ছিল ব্লু সিটি, আর এইটা হচ্ছে রাওজোদা ডেজার্ট পার্কের প্যাসেজ। এরপরে আমরা এখানেই যাব। তো এই ফোর্টটা কিন্তু ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ফোর্ট, আর এই ফোর্টটা কিন্তু স্টিল ওন্ড বাই মহারাজা। এখানকার যে রাজা আছেন প্রেসিডেন্ট গজ সিং, তিনি এখন এই ফোর্টটাকে ওন করেন, নট বাই দি গভর্নমেন্ট। তো এই ফোর্টটা কিন্তু পুরোটা মহারাজা ট্রাস্টের আন্ডারে চলে। আর এখানে দেখুন তখনকার দিনে সমস্ত অস্ত্র শস্ত্র এখানে রাখা রয়েছে। যেমন এখানে এগুলো, এটা ক্যানন রয়েছে, এই একটা ক্যানন, ওই একটা ক্যানন রয়েছে। এইগুলোতে কিন্তু এখান থেকে একেবারে গোলা বারুদ ছাড়া হতো তখনকার সময়। এগুলো কিন্তু স্টিল এখনো সেই একইভাবে রেখে দেওয়া হয়েছে। এটা একটা বড় ক্যানন, ওটা একটা ছোট ক্যানন, এটা একটা চরকার মতো রয়েছে, যা এটা মেবি হয়তো গেট খোলার জন্য কোনো চেইন সিস্টেম ছিল আগেকার সময়। সাদা রঙের যেটা দেখা যাচ্ছে বিল্ডিংটা, ওই যে বিল্ডিংটা ওটা হচ্ছে যশবন্ত ঠাডা। ওখানেও আমরা যাব। আমরা এরপরে রাওজোদা ডেজার্ট পার্কে যাব, তারপরে আমরা যাবো হচ্ছে যশবন্ত ঠাডাতে। বিকেলবেলা সানসেটটা ওখান থেকে এনজয় করব। ওইটা হচ্ছে যশবন্ত ঠাডা, আর ওই যে দেখা যাচ্ছে দূরে, যাই না ক্যামেরাতে বুঝতে পারছেন কিনা, ওইটা হচ্ছে উমেদ ভবন। উমেদ ভবনকে কিন্তু যোধপুরের তাজমহল বলা হয়। এই যে ফোর্টটা আপনারা দেখছেন, এই ফোর্টটা কিন্তু 500 বছরের পুরনো। ফ্লোরটা 12টা ফ্লোর আছে, যেটা টোটাল হাইট হচ্ছে 120 ফিট। আর এই ফোর্টটা তৈরি করেছিল হচ্ছে রাওজোদা, যিনি কিনা এই যোধপুরের রাজা ছিলেন, এবং ওনার নামেই এই যোধপুরের নামকরণ হয়। 500 বছরের পুরনো ফোর্ট একইভাবে খাড়া রয়েছে। চলুন ভিতরের দিকে যাব, আরও অনেক কিছু দেখার আছে। 200 টাকা যে টিকিটটা লেগেছে, সেই 200 টাকা দিয়ে কিন্তু আপনার এই ফোর্টে ঘোরা থেকে শুরু করে মিউজিয়াম সহ সব কিছু আপনি ঘুরে দেখতে পারবেন। শুধু আপনি যদি লিফটে করে আসতে চান, যেটা আমি অবশ্যই রিকমেন্ড করবো যে আপনারা লিফটে করে আসুন, এক্সট্রা 50 টাকা পার টিকিটের পিছনে খরচা করুন। তো ফোর্ট ট্যুর কন্টিনিউস, মানে এখান থেকে আমাদের ফোর্টের ঘোরা শুরু হচ্ছে। খুবই ফটোজেনিক একটা জায়গা এখানে, আপনারা চাইলে এখানে দাঁড়িয়ে ফটোশ্যুটও করতে পারবেন। তো আপনারা ওখান থেকে ঢুকবেন, ঢুকে এখান থেকে আসলে যেটা ফার্স্ট দেখতে পাবেন সেটা হচ্ছে এই জায়গাটা, এই যে একটা ওপেন প্যাসেজ, এই ওপেন প্যাসেজের এই পুরো এরিয়াটাকে বলা হচ্ছে জননা মহল। তো জননা মহলের মধ্যে এই যে ব্রাউন কালারের যে জায়গাটা দেখছেন, এত সুন্দরভাবে ডিজাইন করে পুরো জানলা দিয়ে ভর্তি রয়েছে, হিন্দিতে এগুলোকে বলে জরোখা। তো এই জায়গাটা হচ্ছে মেয়েদের জন্য, মানে মেয়েরা এখান থেকে জানলা দিয়ে বসে এখানে কোনো অনুষ্ঠানগুলো দেখতে পারতো। ঠিক সেমভাবে এই দিকটা হচ্ছে এই যে সাদা অংশটা হচ্ছে ছেলেদের জন্য। আর এই ঠিক নিচে যেটা আছে, এটা হচ্ছে দৌলতখানা। তো দৌলতখানার ভিতরে কি আছে চলুন দেখাচ্ছি আপনাদেরকে।
দৌলতখানা দেখলেন আপনারা, দৌলতখানা দেখা শেষ করে এবার আমরা যাচ্ছি এখান থেকে অনেকগুলো আমরা জায়গা যাবো, ফুলমহল আছে, শীষমহল আছে। তো চলুন এর ভিতর দিয়ে আমরা যাই। এটার ভিতরটা হচ্ছে, এটাকে বলে শীষমহল। ভিতরটা পুরো কাচের তৈরি, মানে চারিদিকটা পুরো কাচ আর কাচ দিয়ে পুরো জিনিসটাকে সাজিয়ে গুছিয়ে এত সুন্দর লাগছে। আর ভিতরে ছোট্ট করে ডিম ডিম করে লাইট জ্বলছে। আর এই শীষমহলটা বানানোর পিছনে কারণ থাকে, কাচের ঘরগুলো গরমকালে ঠান্ডা হয়, শীতকালে গরম হয়, তো তার জন্য একটা সুন্দর পরিবেশ থাকার জন্য এইটা রাখা হয়েছে। তো এইটা যেটা দেখছেন এটা হচ্ছে ফুলমহল। এই ফুলমহল কথার অর্থ হচ্ছে যে এখানে যে প্রত্যেকটা জায়গাগুলো যে সাজানো আছে না, কারুকার্য যেগুলো করা রয়েছে এখানে, সব জায়গায় দেখুন ফুলের সুন্দর কারুকার্য করা রয়েছে। আর এটা বেসিক্যালি রাজাদের এন্টারটেনমেন্ট রুম ছিল। রাজা এখানে সেন্টারে বসতেন, আর এখানে বিভিন্ন ধরনের নর্তকীরা এখানে ড্যান্স করতেন, আর এখানে এন্টারটেনমেন্টের জন্য এই জায়গাটা তৈরি হয়েছে। আর এই যে ফুলমহলের যে ছাদটা দেখতে পাচ্ছেন, 200 কেজি গোল্ড দিয়ে এই ছাদের ডিজাইন তৈরি করা আছে, মানে ভাবতে পারছেন এটা হচ্ছে এই কেল্লার সবচেয়ে সুন্দর জায়গা। ফুলমহল থেকে বেরিয়ে আমরা চলে আসলাম বাইরে আরেকটা নেক্সট ডেস্টিনেশনে। এই দিকটা সুন্দর একটা ভিউ, চলুন ভিউ দেখতে দেখতে আমরা যাই আমাদের পরের জায়গায়। তো আমরা একটা ওপেন প্লেসে আবার চলে আসলাম। তখন আমরা নিচ থেকে আপনাদেরকে দেখালাম যে এখানে জানানা মহল, এইটা রানীদের ছিল আর এটা এই দিকটা রাজাদের। আমরা সেই রাজাদের জায়গাতেই রয়েছি। এখান থেকে আমরা নিচের দিকে দেখছি সুন্দর যে জায়গাটা, সুন্দর ভিউ। আপনারা একবার ভিউটা দেখুন। তো আমরা চলে এসেছি আরেকটা জায়গা, যেটার নাম হচ্ছে তাকাত ভিলাস, দ্য বেডরুম অফ কিং। চলুন আপনাদেরকে দেখায় রাজার বেডরুম কত সুন্দর, কীভাবে তখনকার দিনে তৈরি হয়েছিল। ভিতরটা একবার দেখুন, পুরো চারদিকটা যেটা দেখছেন, যা দেখছেন এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু হ্যান্ড পেইন্টেড, রং দিয়ে তৈরি করা। আর একবার খালি উপরটা দেখুন, উপরের জায়গাটা কি সুন্দরভাবে সাজানো, দেখে মনে হচ্ছে না কতগুলো বেলুন ঝুলিয়ে আছে, কিন্তু এটা বেলুন না কি জিনিস, কাচের কি মেটালের আমি জানি না, বোঝা যাচ্ছে না, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আর সামনে যে জানলাগুলো, সোজা যে জানলাগুলো দেখা যাচ্ছে, কত রঙিন কালারফুল লাগছে, মানে রঙিন লাইটের কোনো দরকারই হয় না এখানে, রঙিন কাচ দিয়ে পুরো কাজটা মিটে যাচ্ছে। তো এই জায়গাটা দেখার পরে আমরা এখন ঢুকছি হচ্ছে আর্মার সেকশনে। তো আমরা উপর থেকে এখন নিচে নামলাম, আর নামতেই দেখুন কত সুন্দর একটা কারুকার্যওয়ালা জায়গা, মানে পুরো খোলা আকাশ আর নিচটা পুরো সুন্দর কারুকার্যের জালনা ভর্তি। এত সুন্দর কারুকার্য, মানে এগুলো ভাষায় প্রকাশ করা যাবে না। আসুন ভিতরে আসুন। তো এই ভিতরে দেখুন একটা পেন্টিং দেখা যাচ্ছে। এই পেন্টিংটা কিন্তু 100 বছরের পুরনো একটা পেন্টিং, বীর দুর্গা দাস রাঠোরের পেন্টিং। এই পেন্টিংটা একজন জার্মান আর্টিস্ট এঁকেছিল, এবং আর পেন্টিংয়ের সবচেয়ে মহৎ বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে দেখুন রিফ্লেকশন, মানে যে আগুনের রিফ্লেকশনগুলো পর্যন্ত সেই সময় ক্যাপচার করেছে। যেমন রাজার বুকে, হেলমেটে, পিছনে যে সেনাটা দাঁড়িয়ে আছে তার গায়ে পুরো রিফ্লেকশনগুলোকে প্রপারলি ক্যাপচার করেছে। ইভেন পিছনে একজন ঘোড়া রয়েছে সেনা, যে পাহারা দিচ্ছে তার জন্য, সেই ডিটেলসগুলোকেও ক্যাপচার করেছে একদম। আর এখানেও একটা তরোয়াল রয়েছে, অত্যন্ত ডিটেলসের সাথে কিন্তু এই পেন্টিংটা তৈরি করা হয়েছে। এবার আমরা ঢুকবো হচ্ছে এখানে জানকী মহল। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা লাইন দিয়ে সারি সারি, এটা হচ্ছে পুরো রাজাদের আমলের দোলনা, আমরা বাঙালিরা যাকে দোলনা বলি। রাজাদের যে সন্তান তাদের দোলনা, বিভিন্ন ধরনের দোলনা এখানে সাজিয়ে রাখা আছে। তো জানকী মহল থেকে ওদিক থেকে আসলাম, এসে এই জায়গাটা দেখুন কত সুন্দর একটা, আগে যেটা দেখলাম পুরো লাল লাল ছিল, ব্যাপারটা ব্রাউন কালার ছিল, এটা কিন্তু পুরো হোয়াইট কালার, পুরো হোয়াইট কালারে একদম পুরো চারদিকটা পুরো সুন্দর, এত সুন্দর কারুকার্য করা, ভীষণ সুন্দর লাগছে। এই দিকটায় হচ্ছে মতিমহল। মতিমহলে দেখুন বাইরের জানলাগুলো কিন্তু পুরো কাচ দিয়ে দেওয়া হচ্ছে না, ভিতরে কোনো কিছু দেখা যাচ্ছে না। তো চলুন ভিতরে কি আছে একবার দেখে নিই। এইটা হচ্ছে মতিমহল। বেসিক্যালি রাজারা এখানে এই জায়গাটাকে দিওয়ানে খাসের গ্রুপে কাজ করাতো। দিওয়ানে খাস মানে কোনো মিটিং কোনো আলোচনা সভা বসলে এখানে রাজা মাঝখানে বসতো, এখানে তাদের মন্ত্রীরা বসতো। এবং এই উপরটা দেখুন, উপরে কিন্তু পুরো কাচ দিয়ে তৈরি, পুরো কাচ, এবং কাচটাকে সাপোর্ট দেওয়ার জন্য পুরো কাঠের খোপ 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 করা জালি টাইপের বানানো আছে। আর ওই দিকে দেখুন 1টা 2টো 3টে 4টে 5টা, টোটাল 5টা এরকম জানলা টাইপের আছে। যে রাজা এই মতিমহলটা বানিয়েছিল, সেই রাজার 5টা রানী ছিল, যে 5টা রানীকে তিনি তার সভাতে ইনক্লুড করতেন। যখনই কোনো সভাতে কোনো ডিসিশন মেকিং বা কোনো কিছু প্রয়োজন হতো, সমস্ত সভাতে, মোটামুটি সমস্ত সভাতেই রানীরা পার্টিসিপেট করতো। এবং সেই রানীরা কিন্তু ডাইরেক্টলি আসতো না, তখন তারা এই জানলার পিছনে চেয়ার নিয়ে বসতো এবং ওই জানলা দিয়ে সমস্ত রকম কথোপকথন শুনতো এবং তাদের মতামত তাদের দাসীদের মাধ্যমে রাজার কাছে পাঠাতো। এখানে তো লাইটের তো তখনকার দিনে কোনো ব্যবস্থা ছিল না, তাহলে এই জায়গাগুলোতে আলো কীভাবে হতো?
এই দিকটা আসলে আপনারা দেখতে পাবেন যে এই জায়গাটা দেখুন, এই যে খোপগুলো করা রয়েছে না, এখানে সমস্ত জায়গায় প্রদীপ রাখা হতো তখনকার দিনে প্রদীপ ব্যবহার করা হতো আলো দেওয়ার জন্য, এবং এই খোপগুলো পুরো ঘরের চারদিকে রয়েছে। এই প্রদীপগুলো যখন রাখা হতো, প্রদীপগুলো যখন জ্বলত রাত্রিবেলা, তখন এই যে কাঁচগুলো, এই কাঁচে যখন এই প্রদীপের রিফ্লেকশনগুলো আসতো, এটা দেখে মনে হতো যেন পুরো মতির মতো চমকাচ্ছে, মানে মতি যেরকমভাবে চকমক করে সেরকমভাবে পুরো চকমক করে এই জায়গাটা। তার জন্য এই জায়গাটার নাম হচ্ছে মতিমহল। আর ঢোকার সময় যেটা বললাম যে বাইরে থেকে কিন্তু কাঁচগুলোতে কিছু দেখা যাচ্ছে না যে ভিতরে কে আছে। আর এখন আপনারা দেখুন ভালো করে, ভিতর থেকে কিন্তু ওই পারে দেখা যাচ্ছে যে কাঁচের ওপারে কে আছে। তো তখনকার সময় এই কাঁচগুলো ছিল হচ্ছে বেলজিয়াম কাঁচ। এই কাঁচগুলো একদিক থেকে পুরো দেখা যেত, ট্রান্সপারেন্ট ছিল, আর উল্টো দিক থেকে দেখা যায় না কিছু। আমাদের বাড়িতে কিন্তু এখনকার দিনে এই ধরনের কাঁচ লাগিয়ে থাকি, কিন্তু ভাবুন আজ থেকে 400-500 বছর আগেও কিন্তু এই কাঁচ অ্যাভেলেবেল ছিল এবং রাজাদের মহলে ব্যবহার করা হতো। তো এবার আমরা যাচ্ছি জেলানি দেওদি। দেখুন ঠিক একইভাবে কত সুন্দরভাবে তৈরি জিনিসটা, এত সুন্দরভাবে, মানে দেখছি আর আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। এত সুন্দর কারুকার্য আমি দেখে প্রত্যেকবার দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি, মানে এত সুন্দর সেই সময় কীভাবে বানিয়েছে, যদি জানতে পারতাম নিজেকে ভাগ্যবান বলে মনে করতাম। তো এটা হচ্ছে ক্রাফট বাজার। তো আপনারা চাইলে ফোর্টের বাইরে অনেক কিছু চাইলে কিনতে পারবেন। জুতো আছে এখানে, বিভিন্ন ধরনের জুতো পাওয়া যায় এখানে, যেমন জুতো, আর এখানে জামা কাপড়ে আছে। দাম সম্বন্ধে এই মুহূর্তে আমার কাছে কোনো ইনফরমেশন নেই, আপনারা এসে বার্গেন করে কেনাকাটা করবেন, অবশ্যই এইটুকুই রিকোয়েস্ট থাকবে। আর এখান থেকে বেরিয়ে আমরা ডান সাইডে যাবো। ডান সাইডে হচ্ছে চামুন্ডা মাতা টেম্পল। তো এটা হচ্ছে চামুন্ডা মাতা টেম্পল, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। তো আমাদের আজকে একটু লেট হয়ে গেছে, আমরা যাবো এখনো দুটো জায়গা, সানসেট আবার হবে, সানসেট হয়ে যাবে। তো চলুন আমরা এখান থেকে বেরিয়ে যাই। আমরা আজকে ফোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা এবার যাবো ডেজার্ট রক পার্কে, আর তারপর যাবো যশবন্ত থানাতে। এই জায়গাটায় কিন্তু ফোর্টের পার্কিং আছে, আমরা ফোর্ট থেকে বাইরের দিকে যাচ্ছি। এই দিকটায় ফোর্টটা, আর এই দিকটা পুরোটা পার্কিং। এখানে অটো রয়েছে, বাইক রয়েছে। আপনি যদি বাইক নিয়ে আসেন, আপনি এখানে বাইকটা পার্ক করতে পারবেন। অটো রিজার্ভ করে আসলে এখানে অটো পার্ক করে দেবেন, দিয়ে আপনারা ঘুরে আসবেন। তো মেহেরগড় ফোর্ট থেকে রাওজোদা ডেজার্ট রক পার্ক কিন্তু 1.1 কিলোমিটার, মানে ওই অলমোস্ট 1 কিলোমিটার দূরে। আমরা তিনজনে মিলে হেঁটে হেঁটেই যাচ্ছি, বিশাল আগে আছে। ওই রাস্তা দিয়ে নিচে নামলাম, আর আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে রাওজোদা ডেজার্ট রক পার্ক। आपके पासेस है और ये यहाँ का मैप है। सो आप थोड़ा सा इसको प्रॉपर सुनिएगा, कहाँ किस तरफ कौन से रूट पे जाना है। सो अभी एट प्रेजेंट हम लोग यहाँ खड़े हैं, ये हमारा विजिटर सेंटर। ये सर पार्क का प्रमाइसिस है, ये मेहरानगढ़ फोर्ट है, ये जसवंत थरा, जहाँ आपको ग्रीन, येलो, रेड डिफरेंट लाइट्स नजर आ रही है ना, ये हमारे डिफरेंट ट्रेल्स है। आप यहाँ से सीधा जाएंगे, सामने देखिए बोर्ड लगा होगा, उसके जस्ट पीछे स्टेप्स है। अच्छा, स्टेप्स को फॉलो करेंगे, सीधा पहुंचेंगे नीचे गली के अंदर। गली मीन्स लाइक एक पूरा पहाड़ों काट के रास्ता है, जैसे लाइक रेनी सीजन उसमें पानी चलता है। अभी एट प्रेजेंट हमारा जो येलो रूट है उसका एक पाथ है, सो येलो एरो है, वो मिलेगा आपको यहाँ से लेके यहाँ गली, ये आपका नंबर 1। তো আমরা টিকিট পেয়ে গেছি, আর একটা আমরা গাইডও পেয়ে গেছি। এই গাইডটা বেসিক্যালি আমরা কোথায় কিভাবে যাব সেই ডিটেলসটা দেওয়া রয়েছে। আর এখানে বিভিন্ন টাইপের স্টোন দেখতে পাওয়া যায়, এবং এখানে একটা গোটা পার্ক আছে, দুটো ভিউ পয়েন্ট আছে, সেগুলো আমরা ঘুরে দেখবো। এটা কিন্তু মেহেরগড় ফোর্টের যে দেওয়াল, সেই দেওয়ালে যেতে তার নিচ দিয়ে রাস্তা। ফোর্টের যে চারিদিকে যে পাঁচিল, সেই পাঁচিলের তলা দিয়ে আসতাম, আর নিচে থেকে পাথর কেটে পুরো রাস্তা তৈরি। বর্ষাকালে এখান দিয়ে পুরো জল বয়ে যায়, তাই এখানে বর্ষাকালে এই জায়গাটা আসা যায় না, প্রচন্ড স্যাঁতস্যাঁতে হয়ে যায়। এখান থেকে আমরা আসলাম, আর এই দিকটা হচ্ছে অন্য জায়গা আছে, ওদিকে মিউজিয়াম টাইপের আছে, আর এই দিকটা হচ্ছে আমাদের লেক। তো আমরা লেকের দিকে যাব এখন। তো রাওজোদা ডেজার্ট পার্ক থেকে লেকের দিকে আসতে গিয়ে আপনারা পাবেন এরকম ভিউ পয়েন্ট, যেখানে আপনারা পুরো মেহেরগড় ফোর্টটাকে দেখতে পাবেন। এই দিক থেকে পুরো ফোর্ট, আর ফোর্টের পুরো চারিদিকের পাঁচিলটা দেখা যাবে। সুন্দর ভিউ লাগছে, কিন্তু ফোর্টটা দেখতে দারুণ লাগছে। চলুন আমরা লেকের দিকে এগোই। এসে পৌঁছলাম লেকের কাছে। এই হচ্ছে লেকটা, সেরকম জল নেই, বর্ষাকালে হয়তো একটু জল আসবে, আর যেহেতু এখন শীতকাল লেকে সেরকম জল নেই, অনেকটাই জল থাকে। ভিউটা বেশ ভালো, সুন্দর লাগছে। এদিকে ফোর্ট আছে, এখানে লেক,
আর এই দিকটা পুরো ফোর্টের প্রাচীনটা পুরো চারদিক দিয়ে রয়েছে। সুন্দর জায়গা, আপনারা এসে টাইম কাটাতে পারবেন বিকেলের দিকে। তো আমরা লেক দেখলাম, অনেকটা বড় প্যাসেজ, ঘুরে দেখতে অনেক সময় লেগে যাবে। কেমন লাগলো আপনাদের জানাবেন। চলুন আমরা নেক্সট ডেস্টিনেশনে যাই, যশবন্ত থাড়ার দিকে। ফোর্ট থেকে এসে রাস্তাটা এদিকে চলে যাচ্ছে যশবন্ত থাড়ার দিকে, আর এই হচ্ছে এন্ট্রি গেট। তো সমস্যার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে বিকেল 5টায় লাস্ট টাইম যশবন্ত থাড়াতে ঢোকা, তারপরে এখানে আর ঢুকতে দেবে না। তো আমরা ভেবেছিলাম যে সানসেটটা যশবন্ত থাড়া থেকে দেখবো। তো আমরা প্ল্যান করছি যে কালকে সকালবেলা আমরা স্টার্ট করবো হচ্ছে যশবন্ত থাড়া থেকে। তো আমরা চলে এসেছি ঘন্টাঘরের সামনে, একদম হচ্ছে ঘন্টাঘরটা দেখতে পাচ্ছেন। দুপুর 3টে থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। তো আমরা চেষ্টা করবো যে এর উপরে একদম টপে যদি ওঠা যায়, এটা আপনাদেরকে দেখাচ্ছি। साथ है क्या आपके? हाँ हाँ। इसका गाड़ी का रोलर एक बार चाबी दिया, ये चलेगा 7 दिन। ये 20 वाला। अच्छा। ये गाड़ी है ना बिग बैन का, यहाँ का नहीं है, लंदन और जयपुर। और ये है ना 4 कला के 4 बजे। हेलो। हाँ ये चाबी है। हाँ ले ले, फोटो तो ले मेरा। ले रहा हूँ, ये वीडियो हो रहा है। अरे वीडियो हो रहा है वो तो। ये गाड़ी है ना लंदन और जयपुर। ये देख, ये इसका रोलर। अच्छा। ये आज दिया ना गुरुवार है, तो ये 7 दिन चलेगा। 7 दिन चलेगा। ये गाड़ी है ना यहाँ का नहीं, लंदन का। अच्छा। एक लंदन और जयपुर में। তো আমি এখন চলে এসেছি ঘন্টাঘরে একদম উপরে, একদম টপ ফ্লোরেও গেছিলাম, আপনাদেরকে দেখালাম যে ঘড়ি কিভাবে চলে। যে কেয়ারটেকার এই ঘড়ির দায়িত্বে রয়েছে তার মুখ থেকে শুনলেন যে কিরকম ভাবে ঘড়িটা চলে। এইটা হচ্ছে ঘন্টাঘরের চক, প্রচুর বাজারঘাট রয়েছে, প্রচুর দোকানপাট রয়েছে, আপনারা চাইলে কেনাকাটা করতে পারেন। আর এই ঘন্টাঘরে ওঠার জন্য টিকিট হচ্ছে 25 টাকা। 25 টাকা দিয়ে টিকিট কাটতে হবে পার পার্সন। আর তারপরে এখান থেকে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে। কালকে অবশ্যই যশবন্ত থাড়া দিয়ে আমরা দিনটা শুরু করবো। ঘন্টাঘর থেকে আমরা সোজা চলে এসেছি হচ্ছে দ্য স্পাইস রুট রেস্টুরেন্ট। তো আমরা রাজস্থানি থালি ট্রাই করার জন্য প্ল্যান করেছিলাম যোধপুরে, আর ভেবেছিলাম যে আমরা জিপসি রেস্টুরেন্টে যাব, যেখানে সবাই যায় রাজস্থানি থালি ট্রাই করতে। কিন্তু আমরা একটু লোকাল অটো ভাইয়ের থেকে রিভিউ নিলাম যে জিপসি ছাড়া আর কোথায় যাওয়া যেতে পারে। তো লোকাল অটো ভাই বললো যে জিপসির থেকেও ভালো দ্য স্পাইস রাউটে যেতে। এই আমার সামনে রয়েছে কিন্তু একটা পুরো গোটা রাজস্থানি থালি। তো এই থালিতে কি কি আইটেম আছে সেটা আমার পক্ষে বলা সম্ভব না, আমি কোনোটাই চিনতে পারছি না শুধুমাত্র রাইস ছাড়া। তো এই রেস্টুরেন্টে মদন ভাই আছে, যিনি আমাদেরকে এটা সার্ভ করেছে সুন্দরভাবে। তো তার কাছ থেকে জেনে নেবো এই আইটেমগুলোর কি কি नाम है। साइकत भाई को हमारे कोलकाता से आए हैं हमारे स्पाइसी रूट रेस्टोरेंट के अंदर। तो आज हम इन्हों को राजस्थानी थाली खिलाने जा रहे हैं। उसमें हम बेसन चक्की खिलाएंगे सर को, एक हमारी राजस्थानी कड़ी बनी हुई है, उस बेसन गट्टे की सब्जी है, दाल है बनजारा दाल है सर, एक पनीर का सब्जी है सर, राइस है, हमारा बूंदी रायता, सलाद, और हमारी ये खीर सांगरी की सब्जी होती है मेरे राजस्थान के अंदर 5 स्टार होटलों से सब जगह बनती है सर। और ये हमारे सोगरा बनता है, बाजारी रोटी है, उसको सोगरा भी बोलते हैं। और ये लच्छा पराठा सर। সবার ফার্স্টে আমি ট্রাই করি এখান থেকে লাচ্ছা পরোটা আছে। লাচ্ছা পরোটা দিয়ে আমি ট্রাই করি হচ্ছে এখানে পনির। দারুণ টেস্ট, ইউনিক টেস্ট। মানে আমরা লাস্ট 3-4 দিন ধরে রাজস্থানি খাবার খাচ্ছি, ফ্লেভারটা মোটামুটি আমরা বুঝে গেছি কীরকম রান্না হয়, কিন্তু সেই ফ্লেভারের মধ্যে অসাধারণ একটা টেস্ট এনেছে এই পনিরের রেসিপিটা। মানে এই রেসিপিটা খুব সুন্দর খেতে লাগছে, এত সুন্দর, বেশ হালকা স্পাইসি, হালকা ক্রাঞ্চি, মানে বেশ ভালো লাগছে। আর তার সাথে এইটা দিয়ে খেতে তো অসাধারণ লাগছে, সুন্দর খেতে। জিনিসটা দেখুন, ফুলকপির ডাঁটা ভেজে খেলে যেরকম লাগে ঠিক সেই রকমভাবে জিনিসটাকে তৈরি করা হয়েছে, কিন্তু টেস্টটা অন্যরকম। টেস্টটা কিন্তু একেবারেই ফুলকপি ডাঁটার মতো না, মানে টেস্টটা অন্য লেভেলের। আমি যেটা রাইস দিয়ে পুরো ভাতটা খেয়ে নিতে পারবো, এত সুন্দর টেস্ট লাগছে আমার, দারুণ খেতে। তো এখানে একটু অল্প করে রাইস দিয়েছে, জানি না এইটুকু রাইস আমার হবে কি না, আমরা তো ভেতো বাঙালি। এই থালাটা এখন পুরো শেষ করবো আমি, প্রচণ্ড খিদে পেয়েছে। দুপুরে আজকে লাঞ্চটা আমরা স্কিপ করেছি, আমরা দুপুরে কিছু খাইনি, পুরো 4 দেখে কাটিয়ে দিয়েছি। তো এখন আমরা এটা শেষ করব। আজকের এই এপিসোডটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এপিসোডটাকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের এপিসোডে।